আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত নবম শ্রেণী, দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আজকের ক্লাসটি মূলত আমি নিচ্ছি নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় থেকে। তো আজকে আমি মূলত দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আয়তলেখ অঙ্কন, আরেকটা হচ্ছে আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। তো এই দুইটি টপিক নিয়ে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা যে আমাদের দুইটি কোয়েশন এখানে হচ্ছে, একটা হচ্ছে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকো, আরেকটি হচ্ছে আয়তলেখের গণসংখ্যার বহুভুজ আঁকো। তো আমরা মনে রাখবো যে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের যে শ্রেণীবৃত্তি দেওয়া থাকবে এটি অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে শ্রেণীবৃত্তি এটা বিচ্ছিন্ন দেওয়া আছে, তাহলে আমরা বিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন করে নেব। তো মনে রাখবা এই বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নের মধ্যে পার্থক্যটাকে আমি একটু বলে দিচ্ছি। মনে রাখবা যে এই যে এটা হচ্ছে আমাদের একটি শ্রেণী, 46 থেকে 50 পর্যন্ত এটি হচ্ছে আমাদের একটি শ্রেণী। এই শ্রেণীর যে প্রথমে যে সংখ্যাটি আছে এটাকে বলা হয় নিম্ন সীমা, এবং পরে যে সংখ্যাটি আছে এটাকে বলা হয় উচ্চ সীমা। তোমরা রাখবা প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা যদি একই রকম হয়ে যায় তাহলে এটাকে বলবো আমরা অবিচ্ছিন্ন। আর যদি দুইটা একই রকম হয় না তাহলে আমরা বলবো বিচ্ছিন্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 50 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51। তো 50 আর 51 কি একরকম? অবশ্যই না। তার মানে 50 আর 51 হচ্ছে দুইটাই ভিন্ন ভিন্ন, কিন্তু তার মানে আমরা বলবো এটাকে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমরা এখন বিচ্ছিন্ন শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতে রূপান্তর করব। তো কিভাবে করব তা আমরা মনে রাখবো, বিচ্ছিন্ন শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতে রূপান্তরিত করতে হলে মনে রাখবা এই যে আমাদের যে প্রথম শ্রেণী আছে, শ্রেণীর যে নিম্ন সীমা আছে, নিম্ন সীমা হচ্ছে 46 থেকে আমরা 0.5 বিয়োগ করব। তো আমি এদিকে একটু দেখাচ্ছি পাশে যে 46 থেকে আমরা বিয়োগ করব 0.5। তো বিয়োগ করলে হয় কত? এটা হয় 45.5। তাহলে 46 থেকে আমরা যদি 0.5 বিয়োগ করি তাহলে এটা হবে 45.5। আর এই যে উচ্চ সীমা আছে আমাদের, উচ্চ সীমার সাথে আমরা মানে 50-এর সাথে আমরা 0.5 আমরা যোগ করব, তাহলে এটা হবে 50.5। এটা হবে আমাদের 50.5। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা এই যে আমাদের যে নিম্ন সীমাগুলো আছে, এই যে আমাদের যে নিম্ন সীমাগুলো আছে অর্থাৎ ছোট সংখ্যাগুলো আছে, এগুলো থেকে আমরা সবসময় কি করব? 0.5 বিয়োগ করব। আর উচ্চ সীমাগুলো আমাদের যেগুলো আছে এগুলোর সাথে আমরা সবসময় কি করব? 0.5 যোগ করব, তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পেয়ে যাব। তারপরে আমরা 51 থেকে কি করব? 0.5 বিয়োগ করব। তো 51 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে এটা হবে 50.5। আর 55-এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে এটা হবে 55.5। তো অনুরূপভাবে আমরা 56 থেকে 0.5 বিয়োগ করব, এটা হবে 55.5। আর এই যে 60-র সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে এটা হবে 60.5। তারপরে 61 থেকে আমরা 0.5 বিয়োগ করব, এটা হবে 60.5। আর এটা হবে 65.5, এটার সাথে 0.5 যোগ হবে। আর এটা থেকে আমরা 0.5 বিয়োগ করব 66 থেকে, এটা হবে 65.5। আর এটার সাথে আমরা 0.5 যোগ করবো, এটা হবে 70.5। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন একটু খেয়াল করি যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার যে এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা দুইটাই কিন্তু আমার সেম। এটা আমার 50.5, এটা আমার 50.5। এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে এটা হবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো সেম 55.5 আর এখানেও 55.5, এই দুটোই কিন্তু আমাদের সেম।
তার মানে এভাবে যদি আমাদের উচ্চ সীমা আর নিম্ন সীমা যদি আমাদের সেম হয়ে যায় তাহলে আমরা বলবো এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো মনে রাখবা আয়তলেখ অঙ্কন করতে হলে এবং আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমরা অবশ্যই যে আমাদের যে বিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকবে এটাকে আমরা কি করে নেব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে নেব। এখন আমি এটা আমাদেরকে গ্রাফে কিভাবে অঙ্কন করতে হবে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তোমরা দেখবা প্রিয় শিক্ষার্থীরা এক্স অক্ষ বরাবর লিখবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক্স অক্ষ বরাবর লিখবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর লিখবা গণসংখ্যা। নিলেই আমরা আয়তলেখ পেয়ে যাব। তো আমরা গ্রাফটি দেখতে পাচ্ছি যে গ্রাফের মধ্যে মনে রাখবা এই যে 5 গড় পরপর, যে 5 গড় পরপর একটা গাঢ় দাগ দেওয়া থাকে। আমরা এই গাঢ় দাগগুলোর উপরে আমরা মূলত অক্ষগুলো নিব। তো মনে রাখবা এই যে আমরা এই যে খাড়া বরাবর অর্থাৎ লম্ব বরাবর আমরা নিব ওয়াই অক্ষ। আর তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আয়তলেখ এবং বহুভুজ এগুলো অবশ্যই তোমাদেরকে পেন্সিল দিয়ে করতে হবে। তো আমিও পেন্সিল দিয়ে করার চেষ্টা করতেছি। এই যে এখানে এই যেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, মনে রাখবে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আর এখন নিব আমরা এই যে এক্স অক্ষ, এই যেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো আমরা নাম দিয়ে দেব যে নামটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। আর মনে রাখবা যে আমাদের যে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা শুরু হয়েছে 45.5 থেকে, তার মানে মনে রাখবা এই যে 45.5 এর আগে তো আরো অনেক সংখ্যা আছে। তো এগুলো বোঝানোর জন্য আমরা এখানে একটা ছেদ চিহ্ন দিব, এই যে ছেদ চিহ্ন। তো ছেদ চিহ্ন দিয়ে আমরা লিখবো প্রথমে আমাদের কত আছে এখানে 45.5, তা আমরা শুরুতেই লিখবো 45.5। তো তাহলে এই 45.5 এর আগে যে আমি একটা ছেদ চিহ্ন দিলাম, এই ছেদ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে 45.5 এর আগের যতগুলো সংখ্যা আছে যেমন 40, 30, 20 এই সবগুলো সংখ্যা এখানে আছে। আচ্ছা, পেন্সিল দিয়ে না লিখে আমি কলম দিয়ে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে তো লিখবা তুমি, একটু খেয়াল করো সবাই, যে এখানে এই যে প্রথমে আমাদের আছে কত 45.5, এটা লিখলে যে এখানে 45.5, এরপর লিখবা কত 50.5, এই যে আমরা এখানে লিখবো 50.5, হ্যাঁ, তারপর লিখবো 55.5, তারপরে 60.5, 65.5, তারপর 70.5, এই যে 55.5, তারপরে কত 60.5, তারপর হচ্ছে 65.5, তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে 70.5। আচ্ছা, এখন আমাদের গণসংখ্যা কত পর্যন্ত আছে, এই যে 5, 10, 20, 15, 20, মানে সর্বোচ্চ আছে আমাদের 20, মানে 20 গড় আমাদের উপরে উঠতে হবে। তাহলে আমি লিখবো এখানে এক গড়কে এক ধরবো আমি, 5, 10, 15, তারপরে এখানে হচ্ছে আমার 20। তাহলে 5, 10, 15, 20। তাহলে আমি লিখলাম এক্স অক্ষ বরাবর লিখলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ বরাবর লিখলাম আমি গণসংখ্যা, নিয়ে আমি আয়তলেখ অঙ্কন করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো আমাদের প্রথমে কত আছে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে আমাদের 45.5 বরাবর আমাদের 5 আছে গণসংখ্যা। এজন্য আমরা এই যে 45.5 থেকে আমি উপরের দিকে 5 গড় উঠবো, এই যে 45.5 থেকে আমি উপরের দিকে 5 গড় উঠবো। ওঠার পরে আমি দেখবো যে আমার 45.5 থেকে 50.5 এর ব্যবধান কত। তো আমরা যদি 50.5 থেকে যদি আমি 45.5 এর ব্যবধানটা হিসেব করি, দেখবো আমি 5। তো আমি এই ডান দিকে 5 গড় যাব, এই যে ডান দিকে আমি 5 গড় যাব, আর যত করে আমি উপরের দিকে উঠবো তত করে আমি আবার নিচের দিকে নামবো। তাহলে এটা হচ্ছে আমার প্রথম 5 এর জন্য
এতটুকু হচ্ছে আমার হবে। আচ্ছা, এটা আমার 5 জন্য। তারপরে আমরা দেখব যে এখানে হচ্ছে গণসংখ্যা আছে 10। তো আমি এখান থেকে 10 ঘর উপরে উঠবো। এই যে 5 ঘর আরো আছে এখানে 5 ঘর, তাহলে আমি 10 ঘর উপরের দিকে উঠলাম। তো 10 ঘর উপরে ওঠার পর আমরা দেখবো আমরা সবসময় 5 ঘর ডান দিকে আসবো। 5 ঘর সবসময় আমরা ডান দিকে 5 ঘর আসবো। এই যে ডান দিকে 5 ঘর আসবো। আমরা যখন 10 ঘর উঠবো তখন আমরা ডান দিকে 5 ঘর আসবো, আবার নিচের দিকে আমরা আবার 10 ঘর নামবো, মানে যত করে উঠবো তত করে আমরা আবার নামবো। তাহলে আমরা এখন যোগ করলে এতটুকু পাচ্ছি। এগুলো সুন্দর করে তোমরা স্কেল পেন্সিল দিয়ে করবা, তাহলে তোমাদেরটা অনেক সুন্দর হবে। আচ্ছা, তারপরে আমরা দেখবো আমাদের গণসংখ্যা কত আছে। এই যে আমাদের গণসংখ্যা আছে 20, তাহলে আমরা এখান থেকে 20 ঘরে উপরে উঠবো। 5, 10, 15, 20। আর এখানে এই যে 20 বরাবর আমরা যদি দেখি 55.5 থেকে 60.5 এর ব্যবধান কত? 5 ঘর। এই জন্য আমরা 5 ঘর সবসময় আমরা ডান দিকে যাব। তারপরে আমরা এভাবে যোগ করে দিব। এই যে আমরা এভাবে যোগ করে দেব। আমরা এটা যোগ করে দেব। তারপরে আছে কত? 20 এর পরে আছে 15। তো এখান থেকে আমরা 15 উপরে উঠবো। 5, 10, 15। তো 15 ঘর যাওয়ার পরে আমরা আবার ডান দিকে 5 ঘর চলে আসবো। তো এটা আমরা স্কেল দিয়ে যোগ করবো। আমরা যোগ করে দেবো সুন্দর করে। এই তো। আর লাস্ট হচ্ছে আমাদের 10 ঘর। 5 আর আরো 5, এই যে 10। তাহলে ডান দিকে আমরা 5 ঘর যাবো। এটা আমরা স্কেল দিয়ে যোগ করবো। তারপরে এই তো। তাহলে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমার আয়ত লেখো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই যে গণসংখ্যা নিবেশনের আয়ত লেখো আঁকো। তো এটা হচ্ছে আমাদের আয়ত লেখো। এখন আমরা আয়ত লেখের বর্ণনাটা দেখব কিভাবে দিব। তো বর্ণনাটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তুমি এখান থেকে এটা শিখে নিবা। আমি জাস্ট একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে লিখবা এভাবে যে চক কাগজে, মনে রাখবা এই যে কাগজটা, এই যে গ্রাফ পেপারটা, আমরা ইংলিশে বলি এটা গ্রাফ পেপার, তো এটা মূলত বাংলায় হচ্ছে চক কাগজ। তো এই যে চক কাগজের প্রতি ঘরকে 5 একক ধরে, চক কাগজের প্রতি ঘরকে 5 একক ধরে 1 অক্ষ বরাবর শ্রেণীসীমা। আচ্ছা, এখানে আসলে আমরা প্রতি ঘরকে 5 একক ধরে নাই, আমরা এখানে প্রতি ঘরকে 1 একক ধরে, এখানে দিব আমরা প্রতি ঘরকে 1 একক, মানে এক ঘরকে আমরা 1 ধরলাম। যেহেতু এই যে আমরা একটু দেখি যে এখানে 1, 2, 3, 4, 5, তার ধরনে আমরা এক ঘর মানে 1, 2 ঘর মানে 2, এজন্য আমরা বলবো যে চক কাগজের প্রতি ঘরকে 1 একক ধরে 1 অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এই যে 1 অক্ষ, এটা হচ্ছে আমার 1 অক্ষ, 1 অক্ষ বরাবর আমরা নিব শ্রেণীসীমা। তো এখানে আমরা একটু দেখি যে 50.5 থেকে 45.5 এর যে ব্যবধান, এটা হচ্ছে কিন্তু আমাদের 5। আর আমাদের গড় আছে কিন্তু এখানে 5টা, 1, 2, 3, 4, 5টা গড় যেহেতু আছে আমার 5টা, তো এই জন্য আমরা এক গড়কে 1 ধরলাম। তো জন্য আমরা বর্ণনার মধ্যে লিখবো যে চক কাগজের প্রতি ঘরকে 1 একক ধরে 1 অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিব আমরা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং y অক্ষ বরাবর ঘন সংখ্যা নিয়ে, এই যে আমরা y অক্ষ বরাবর ঘন সংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা লিখবো x অক্ষ বরাবর, ক্যাপিটাল X দিব, x অক্ষ বরাবর শ্রেণীসীমা 45.5 থেকে আরম্ভ হয়েছে। এই যে আমরা এখানে দেখেছি যে আমাদের শ্রেণীসীমাটা কত থেকে শুরু হয়েছে, এই যে 45.5 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 1 অক্ষ বরাবর শ্রেণীসীমা 45.5 থেকে আরম্ভ হয়েছে। মূল বিন্দু থেকে 45.5 পর্যন্ত পূর্ববর্তী গড়গুলো আছে বোঝাতে এই ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। মানে এই যে আমরা কি করলাম, এই যে 45.5 এর
পূর্ব পর্যন্ত গড়গুলো বোঝানোর জন্য আমরা এখানে একটা ছেদ চিহ্ন ব্যবহার করেছি। তো এটাই হচ্ছে আমাদের মূলত এই যে আয়তলেখের জন্য বর্ণনা। তো এটা হচ্ছে মূলত অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য। এখন আমরা যেটা করব যে নেক্সট কোয়েশ্চন হচ্ছে আয়তলেখের গণসংখ্যার বহুভুজ আঁকো। তো এই যে আমার আয়তলেখটা আছে, এই আয়তলেখটা থেকে আমি কি করব, বহুভুজ অঙ্কন করব। তার আগে তোমাদেরকে একটু জিনিস বলে নেই যে এখানে আমরা রং করে দেব। আমাদের আয়তলেখ আঁকা কমপ্লিট হলে আমরা কি করব, অবশ্যই সুন্দর করে আমরা কি করব, রং করে দেব, পেন্সিল দিয়ে সুন্দর করে রং করে দেব। এখন আমরা আমাদের যে এই যে আয়তলেখ আছে, তো আয়তলেখকে আমরা ইচ্ছে করলেই আমরা কি করতে পারি, বহুভুজ তৈরি করতে পারি এটাকে আমরা। তোমরা রাখবা আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করা খুবই খুবই সহজ। তো কিভাবে সহজ, তো মনে রাখবা এই যে আমাদের যে ভূমি, মানে ভূমিটা হচ্ছে আমাদের এক অক্ষ। তোমরা রাখবা এই যে এক অক্ষের মানে সমান্তরাল, অর্থাৎ ভূমির সমান্তরাল বা ভূমির বিপরীত দিকে যে সমান্তরাল রেখাগুলো আছে এগুলো আমরা মধ্যবিন্দু নিব। অর্থাৎ এই যে আমরা এখানে কয় গড় আছে, আমার মোট 5 গড়। এখানে 5 গড়ের মধ্যবিন্দু কোথায় হবে, যে এই যে এখানে আড়াই, এই 5 গড়ের মধ্যবিন্দু হবে এই যে আড়াই গড়। তারপরে এই 5 গড়ের মধ্যবিন্দু হবে আড়াই গড়, এই 5 গড়ের মধ্যবিন্দু হবে আড়াই গড়, আর এখানের 5 গড়ের মধ্যবিন্দু হবে কি আড়াই গড়। তারপরে আমরা স্কেল দিয়ে মনে রাখবা স্কেল দিয়ে এটার সাথে এটা আমরা যোগ করে দেব। মধ্যবিন্দু নেওয়ার পরে স্কেল দিয়ে আমরা এই ডট গুলো কি করে দেব, বা এই মধ্যবিন্দু গুলো আমরা যোগ করে দেব। তো যোগ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব আমাদের আয়তলেখ থেকে গণসংখ্যার বহুভুজ। তো এখন আরেকটা বিষয় মনে রাখবা যে এই যে বহুভুজ আছে আমাদের আয়তলেখের গণসংখ্যার যে বহুভুজ আছে, এটার সৌন্দর্য মানে সুন্দর দেখানোর জন্য আমরা এগুলোকে এক ছকের সাথে যোগ করে দেব। এই যে এগুলোকে আমরা এক ছকের সাথে যোগ করে দেব কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে এটা হয়ে গেলে কিন্তু আমার বহুভুজ। তো আমি কি করলাম, আয়তলেখ থেকে আমি বহুভুজ অঙ্কন করে ফেললাম কিন্তু। তাহলে এটাই হচ্ছে আমাদের এই আয়তলেখের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে আয়তলেখ থেকে বহুভুজ আঁকাটা খুবই সহজ। এখন বর্ণনা, আমরা বর্ণনায় আসি। তো বর্ণনাটা কিভাবে দিবা, বর্ণনাটা এই যে এখানে কিন্তু দেওয়া আছে, তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তো এখানে বর্ণনাটা হচ্ছে এরকম যে আয়তলেখ হতে গণসংখ্যার বহুভুজ আঁকার জন্য, আয়তলেখ হতে গণসংখ্যার বহুভুজ আঁকার জন্য আয়তলেখের আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দু সমূহ নির্ধারণ করা হয়েছে। এই যে মধ্যবিন্দুগুলো নির্ধারণ করা হয়েছে। চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যার বহুভুজ আঁকা হয়েছে। মানে এই যে এভাবে আমি সংযুক্ত করলাম, এই যে একটার সাথে আরেকটা, একটার সাথে একটা সংযুক্ত করলাম, সংযুক্ত করেই কি করলাম, বহুভুজ আঁকা হয়েছে। হ্যাঁ, গণসংখ্যার বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম ও শেষ আয়তের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের প্রান্তবিন্দু দ্বয় শ্রেণী ব্যবধান নির্দেশক এক ছকের সাথে সংযুক্ত করা হয়েছে। মানে এই মধ্যবিন্দুর সাথে এই এক ছক, মানে এটা তো অবশ্যই এই বিন্দুটা কার সাথে আছে, অবশ্যই এক ছকের সাথে আছে, মানে এটার সাথে যোগ করা হয়েছে। এই যে বিন্দুটার সাথে এই বিন্দুটা কি করা হয়েছে, যোগ করা হয়েছে কিসের জন্য, সুন্দর দেখানোর জন্য। তো এটাই হচ্ছে আমাদের আয়তলেখ হতে বহুভুজ অঙ্কনের জন্য মানে আমাদের বর্ণনা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা আয়তলেখ এবং বহুভুজ কিভাবে অঙ্কন করব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।